প্রবেশদ্বারের সম্মুখে বড় অক্ষরে লেখা সিরাজি মঞ্জিল। ভিতরে বিশাল এক পুরনো মহল। প্রবেশপথের ডান পাশে বিশাল ফাঁকা মাঠের মতো, যা সবুজ ঘাসে আবৃত, আর বাম পাশে বিশাল বাগান। বাগানের গাছগুলো দেখে বোঝাই যাচ্ছে বেশ পুরনো, তবে তার মধ্যে রক্তচাপা ফুলগুলো বেশি উকি দিচ্ছে। এই সিরাজি মঞ্জিলের ভিতরে যে কেউ প্রবেশ করতে পারে না, অনুমতি নেই বললেই চলে। তবে সাহায্য চেয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে। বয়স 70-এর অধিক। বৃদ্ধটি দারোয়ানকে বললেন সে সাহায্যের জন্য এসেছে। তাকে অনুমতি দেওয়া হলো। প্রবেশ করলো সিরাজি মঞ্জিলে। একজন মহিলাকে বলল, সিরাজি আব্বা বাড়িতে আছেননি? বয়স 40-এর বেশি হবে, নাম সামিয়া। মহিলাটি বলল, জি দাদা ভাই, তো আছে, কি দরকার? লোকটি মাথা নিচু করে বলল, জমির ব্যাপারে কথা বললেন। করিম খাইছে, খুব দরকার। সামিয়া বলল, দাঁড়ান, আমি দাদা ভাইকে বলছি। দোতলার বারান্দায় বেতের চেয়ারে বসে পত্রিকা পড়ছিল এক পুরুষ। কালো ফ্রেমের চশমা, শুভ্ররঙা পাঞ্জাবি, পাজামা পরিহিত। চোখের নিচে কালো দাগ, যেন কত রাত নিদ্রাহীন। মুখ ভর্তি সাদা কালো দাড়ি, মিশ্রিত চাপদাড়ি, তবে অধিকাংশই সাদা। মাথার চুলে পাক ধরেছে বহু বছর। পাশেই টি টেবিলে রাখা চা। চা প্রায় শেষের দিকে। মনোযোগ দিয়ে পড়ছে পত্রিকা। স্বামী ব্যক্তিটির কাছে এসে বলল, দাদাভাই দাদাভাই, করিম খা এসেছে, বলল জমির ব্যাপারে জরুরি কথা আছে। পত্রিকা সরালো, চশমা ঠিক করলো, ভারী কণ্ঠে শোনা গেল 4 শব্দ, ইন্তেজার কক্ষে বসতে বলো। প্রস্থান নিল সামিয়া, আর গিয়ে করিম খাঁকে বলল, আপনি আসুন আমার সঙ্গে। করিম খাঁ সামিয়াকে অনুসরণ করে গিয়ে বসলো, তার আর অপেক্ষা করতে লাগলো। আগমন হলো উক্ত পুরুষটির। তাকে দেখে করিম খাঁ বলল, আসসালামু আলাইকুম সিরাজ আব্বা। ওয়ালাইকুম সালাম, কি সাহায্য চাই বলুন। করিম খাঁ বলল, আগে আমি আমার দক্ষিণের ভিটার পিছনের জমিখানা বেচবার চাই। আপনি কিনলে আমার বড়ই উপকার হইত, দলিল নিয়ে আইছি। ভারী কণ্ঠে বলল, আপনার প্রিয় জমি স্বেচ্ছায় বিক্রি করবেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। করিম খাঁ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে হ্যাঁ সিরাজ আব্বা, হে কথা ঠিকই। শুনলাম মেয়ের নাকি মেডিকেলে ভর্তি করাবেন। করিম খাঁ মেখে হাসি দিয়ে বলল, জি মাইয়া স্বপ্ন ডাক্তার হব, তাই আর কি। ভালো, কত টাকা চাই? করিম খাঁ বলল, 50,000 টাকা দিলে দিয়ে দিমু দলিল। আপনার জমি আমি 51,000 টাকা দিয়ে কিনবো, কেননা আপনার মেয়ের ডাক্তার বানানোর জন্য জমি বিক্রি করছেন আপনি। শুনে খুশি হয়েছি আমি। করিম খাঁ খুশিতে চোখ চিকচিক করে উঠল। বলল, সত্যি আপনি ধন্য আব্বা, সত্যি মহান শুক্রিয়া তয়। আপনি শুনলেন কেমন? সিরাজপুরের প্রত্যেকটা পাতা পড়ার খবর রুহুল সিরাজির কানে সবার আগে আসে। সে যাই হোক, আপনার চিন্তা উত্তম। মেয়েকে ডাক্তার বানাতে চান? বকুল বকুল, 51,000 টাকা নিয়ে আয়। শাল গায়ে দিয়ে বকুল নামের ভদ্রলোকটি এলো, টাকা দিল করিম খাঁকে। রাহুলের হাতে দলিলটা দিয়ে টাকা নিয়ে বিদায় হলো করিম খাঁ। দলিল হাতে রাহুল নিজের একান্ত কক্ষে প্রবেশ করলো। সিন্দুক খোলার পর দলিল রাখতে যাবে, অমনি দেখলো ভিতরে ছোট ছোট কাগজের টুকরো, হয়তো ইঁদুর কেটেছে। তাই সকল দরকারি কাগজপত্র দলিল বের করে পরিষ্কার করতে শুরু করলো। সব পরিষ্কার করে সিন্দুককে অনেকগুলো দলিল সহ সকল সরকারি কাগজ রেখে সিন্দুক তালাবদ্ধ করলো। সেখান থেকে প্রস্থান নিবে, অমনি চোখ পড়ল নিচে পড়ে থাকা মুড়ানো কাগজে। সিরাজ রুহুল তা হাতে নিল, খুলে দেখবে অমনি চিৎকার শুনল, ভাঙচুরের আওয়াজ হচ্ছে। তাই সে মুড়োনো কাগজটি টেবিলের উপর রেখেই চলে গেল। বাইরে বেরিয়ে দেখলো ভাঙচুর করছে মানসিকভাবে ভারসাম্যহীন এক নারী। স্বামিয়া আর সাথে কাজের মেয়ে মহিলা নীলু, দুজন ধরে নিয়ে গেল। উপরে দাঁড়িয়ে দেখছিল রুহুল সিরাজি। স্বামিয়া রুহুলকে দেখে বলল, চিন্তা করবেন না দাদাভাই, আমি শান্ত করে দেব, ঠিক হয়ে যাবে। রুহুল মনে মনে ভাবতে লাগলো, আদৌ কি ঠিক হবে? ঠিক হবার তো হলে বহু বছর আগে হতো। সে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল সিরাজ মঞ্জিল থেকে। সারাদিন ক্লান্তি শেষে রাতে যখন বিছানায় গা এলিয়ে দিল রুহুল সিরাজি, হঠাৎ রুহুলের মনে পড়ল বিকেলের কথা। টেবিলের উপর রাখা মুড়ানো বস্তুটি। অন্ধকার কক্ষে টেবিলের কাছে গিয়ে বাতি জ্বালালো। চেয়ারের টেবিলের উপরে রাখা মুড়ানো বস্তুটিকে খুলতে চোখ আটকে গেল রুহুলের। তার হৃদয়ের গতি যেন থমকে গেল মুহূর্তে। তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চোখ পড়ল পেন্সিলে অঙ্কিত চিত্রে। মুখ থেকে অস্পষ্ট উচ্চারণ করল দেবী। মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর অতীত, যা তার হৃৎপিণ্ড ক্ষতবিক্ষত করেছিল বহু বছর আগে, যা সে ভুলে যেতে পারছে না আজও। দিনের সকল ব্যস্ততা মনে না পড়লেও তার ক্ষতস্থান হৃৎপিণ্ডতে রাতের আধারে ব্যথা অনুভব হয়। দেবী, সে যে তার হৃদয়ের পথে স্বচ্ছ আকাশে একরাশ কালো মেঘ ছড়িয়ে গিয়েছিল নিমেষে। অতীত। এক বয়স্ক মহিলা লাঠি ভর করে দাঁড়িয়ে আছে, অনুরোধ সুরে বলছে, দাদারে, তুই থাইকা যাইস না। তোর দাদাজন কত্ত কইরা কইতেছে যাইস না। বড়গো কথা হুনা লাগে মানিক আমার। বলিষ্ঠ দেহে লম্বা উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ
যার নাম রুহুল সিরাজি। দাদিমার অনুরোধকে অপেক্ষা করে বলল, না দাদিমা, আমাকে যেতেই হবে। গত মাসে চলে যেতাম যদি মতি ওর বোনের বিয়েতে আটকিয়ে না রাখতো। আক্কাস যদি গন্ডগোল শুরু করে দেয়, এই ভয়ে মতি আমাকে যেতে দেয়নি। আর মতির বোনকে বিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছিলাম, তা না হলে চলেই যেতাম। দাদিমা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বিদেশ যাইয়া হুদাই এত লেখাপড়া করে কি হবো? তোর দাদাজান কি পড়ছে, হে কি সব সামলায়? তাছে না? রুহুল দাদির হাত মাথা থেকে সরিয়ে দু হাতে মুঠোয় নিয়ে বলল, আবার শুরু করলেন আপনি? গত মাসে যে কেন ওই আক্কাসের সাথে ঝামেলা করলাম, না করলেই ভালো হতো। অন্তত এতদিন বিদেশে শান্তিতে থাকতাম। আমেক হাসি দিল এক কিশোরী কন্যা, বলে উঠল, দাদা ভাই, আপনি যে মাইকটা দিছেন না ওই আক্কাসে, ও আর কোনোদিন কোনো মাইয়ার হাত ধরবো না। আর মিতুরে তো বিয়ে করবার চাইছিল, আপনি ভালো পোড়া খুইজা বিয়ে দিলেন। এখন তো আরও কষ্টে পাগল হইয়া গেল, হি হি। দাদিমা এবার রেগে গেলেন, এই সামিয়া, চুপ তুই সেরি, খালি ফটর ফটর। মানিক আমার, তুই পাগলামি বাদ দে। তোর ছুটি দুইটা ভাই আছে, ওরা তোর মতো লেখাপড়া করবার চায়। ওরা কিন্তু আমার কথা শুনে। আর তোর দাদা জানের নিষেধ অমান্য করলে কি হবো জানোই তো। রুহুল এবার জোরালো কণ্ঠে বলল, না দাদিমা, আমাকে যেতেই হবে। দাদাজানকে বুঝান না আপনারা, আমার অনেক স্বপ্ন। রুহুলের পুরো কথা সম্পূর্ণ করার সুযোগ না দিয়ে একজন বলল, তোমারে বাধা দেওয়ার লোক এক্ষুনি জীবিত। দুলাল সিরাজি এখনো মরেনি। সে যখন কইছে তুমি যাইবে না, তার মানে তুমি কোথাও যাইবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবাই, কারো সাহস নেই কথা বলার, কারণ স্বয়ং দুলাল সিরাজির সামনে দাঁড়িয়ে। সবাই ভয় পেল, রুহুল পেল না। সে বলল, কিন্তু দাদাজান, আপনি আমায় কথা দিয়ে। দুলাল সিরাজি রুহুলের দিকে তাকিয়ে বলল, চুপ, কোনো কথা না। আমি যখন কইছি তার মানে যাইবে না, এইটা আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু দাদাজান, চুপ করো। আসরের সালাতে কায়েস কইরা তুমি আমার সাথে মহিলাশালায় যাইবা। নতুন ঘর খাড়া করছি, সামনে জুমাত মিলাদ দিমু, তুমি সাথে যাইবা। কোনো টালবাহানা শুনবার চাই না। রুহুল এবার কোনো কিছু নেই আর, নিরুপায় হয়ে বলল, জি দাদাজান। বিকালে মহিলাশালায় প্রবেশ করলো দুলাল সিরাজিও রুহুল সিরাজি। রাজমিস্ত্রিরা তাদের দেখে, আসসালামু আলাইকুম সিরাজি আব্বা। রুহুল সাহেব কেমন আছেন? দুলাল সালামের উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। রুহুল বলল, ভালো। তোমাদের কাজ কত দূর? জি, কেবল তো শুরু, ধীরে ধীরে শেষ হইব। দুলাল কাজ দেখে বললেন, ঠিক আছে, তো এই বছরের মধ্যে কাম শেষ চাই। জি সিরাজি আব্বা, আপনি চিন্তা করেন না। দুলাল সিরাজি এবার একজন নারীকে ডাকলেন, ফাতেমা, ফাতেমা। দুলালের ডাকে ফাতেমা দ্রুত হাজির হলেন। বলল, জি আসসালামু আলাইকুম সিরাজ আব্বা। দুলাল বলল, হ্যাঁ, কী অবস্থা তোমাদের? জি আব্বা, ভালো। কাকুনরে কইয়া কও আমার জন্য পান আনতে। কয়দিন হইল তো ওর হাতে পান খাই না। ও কি সুস্থ হয়নি? ফাতেমা মাথা নেড়ে বলল, জি না, মাইয়াটারে জ্বর সারেনি, তয় কমছে। দুলাল বলল, ও ঠিক আছে, দেখি বেদি হইলে একখান ডাক্তার দেখায়, জি বলে চলে গেল ফাতিমা। রুহুল বাম পাশে পুরনো দালানটায় চোখ বুলালো, এক দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, দাদাজান, একটা কথা ছিল। আবার নতুন করে দালান দিচ্ছেন কেন? দুলাল বলে, সিরাজপুরে ভালোর জন্য আমি সব করতে পারি। গ্রামের মাইয়েগো শিক্ষার প্রয়োজন। ওরা যে ঘরগুলোতে থাকে ওগুলো মজবুত না, তাই ওগো জন্য নতুন করে দালান করতেছি। তুমি যে কয়দিন পারো আমার লগে এইখানে আসবা। রুহুল দাদার কথা সম্মতি জানিয়ে বলল, জি দাদাজান, কিন্তু বাম পাশে দালালের কাজ কি আর কোনোদিন হবে না? দুলাল বাম পাশে চেয়ে বলল, না, যে কাজের জন্য এত বড় দুর্ঘটনা হলো হেডা আর করবো না। রুহুল দাদাজানকে বলল, সব আল্লাহর ইচ্ছা। তবে সামনের মাসে আবার শহরের হাসপাতাল থেকে ডাক্তার আনবো আমি। হ্যাঁ, আনিও। আর হ্যাঁ, তুমি কামগুলো দেইখা বাদা মাগরিবে আইসো। আমি যাই, হাজিরে দেইখা আসি। হে তো বিছানায় পইড়ে গেছে, বড্ড ভালো মানুষ ছিল, আমি যাই। রুহুল সায় দিল, চেয়ে রইল অসমাপ্ত দালানের দিকে। বহুদিন পর এই মহিলাশালায় এসেছে রুহুল। এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রুহুল বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাস্তায় দেখা হলো আক্কাস আলীর সাথে। রুহুলকে দেখে চলে যেতে চাইল, কিন্তু আক্কাস পদ আটকে বলল, দাঁড়াও মিয়া, কামটা তুমি ঠিক করলা না। মানলাম তুমি সিরাজি বংশের পোলা, কিন্তু তাই বলে আমার পছন্দ করা মাইয়ারে অন্য জায়গায় বিয়ে দিয়ে ঠিক করলে না। আমি মিতুরে ভালোবাসতাম, আমার গায়ে হাত তুলছো, গ্রামের পঞ্চায়েতের সামনে অপমান করছো, তাও কিছু কই নাই, কিন্তু ওরে অন্য শহরে বিয়ে দিয়া কামটা ঠিক করলে না রুহুল সিরাজি। রুহুল গম্ভীরভাবে চোখে চোখ রাখলো, বলল, ভুলে যাও না কার সাথে কথা বলছো। আর নিজের বয়স দেখছো? মিতুর বয়স 13, তোমার বয়স 39। লজ্জা করে না এই বয়সী মেয়েকে বিয়ে করতে চাও? আর তার চেয়ে বড় কথা, তোমার চরিত্র সম্পর্কে আমরা সিরাজপুরবাসী সবাই অবগত। আকাশ বলল, হে ওগুলো বাদ দাও, পুরুষ মানুষ একটু একটু ওগুলো কইরা থাকে, তাই বলে কি বিয়ে দেওয়া যাইতো না? পুরুষ মানুষের বয়সে কোনো বিষয় হইল? রুহুল বাঁকা হেসে বলল, তুমি পুরুষ নাও বলেই তো এখনো বিয়ে হয়নি। পুরুষ হলে তো অনেক আগেই বিয়ে করতে। বলে আকাশকে এড়িয়ে চলে গেল রুহুল। আকাশ রুহুলের চলে যাওয়ার পানে রইল, তারপর বলল, রুহুল সিরাজি,
তোর তেল কমাইয়া ছাড়মু আমি, সব কিছুর প্রতিশোধ নিয়েই ছাড়মু। আক্কাস আলী গ্রামের মধ্যবিত্ত শ্রেণীর লোকদের মধ্যে পড়ে। তাদের পরিবার ১৩ বছর বয়সী মিতুকে বিরক্ত করত, বিয়ে করতে চাইতো। অনেকবার বিচার করা হলো, আক্কাস থেমে থাকেনি। মেয়েটাকে যেদিন হাত টেনে ধরেছিল বিদ্যালয় থেকে আসার পর, সেটা দেখার পর রুহুল আক্কাসকে মার দিয়েছিল। পঞ্চায়েতে বিচার করা হয়েছিল, আক্কাসকে নানাভাবে অপমান করা হয় গ্রামবাসীর সামনে। সিরাজি মহিলা আশালায় অন্দরকক্ষে এক কিশোরী কন্যা বিছানায় কাঁথা গায়ে শুয়েছিল। ফাতিমা বিছানার কাছে যেতে বলল, কাকন, এই কাকন, তোর জ্বর ঠিক হয়েছে? কাকন মাথা থেকে মুখ বের করলো, জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে আস্তে আস্তে বলল, জি আপা, আগের চেয়ে ভালো। ফাতিমা কাকুনের কপালে হাত দিয়ে তাপ দেখলো, তারপর বলল, সিরাজ আব্বা আজও তোর কথায় জিগাইলো, তোর হাতে পান তার এত ভালো লাগে যে, তোর এত কদর। কাকুন উচ্চ হাসি দিল, হাহা। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হাসোস কেন? জ্বরের ঘরে কি পাগল হইলি নাকি? তখন ফাতেমার দিকে চেয়ে বলল, খুশি তো? এই যে উনি আমার খোঁজ নিচ্ছেন শুনে অনেক ভালো লাগলো আপা, অনেক ভালো। ফাতেমা কাকুনের গাল আলতো করে টেনে বলল, পাগলি একখান মাইয়া, হইছে এখন, জলদি ওঠ, খানা খা, দুপুরে খাইস নে। আচ্ছা খাবো, তবে একটু পর, তোর একটু মানে মেলা দেরি। ওঠ এক্ষুনি ওঠ। কাকুন উঠে বসলো, জ্বরে শরীর খুব ব্যথা। বসন্তকালের শেষের দিকে, তবুও কোকিলের ডাক শুনতে পেল কাকুন। ডাকটা শুনতে কাকুনও পরপর উচ্চারণ করল, কু। সিরাজ মঞ্জিলের নিচতলায় একটি কক্ষে বিছানায় শুয়ে আছে বিলাল সিরাজি, সম্পর্কে দুলাল সিরাজির জ্যেষ্ঠ পুত্র আর রুহুল সিরাজির আব্বা। রুহুল তার বাবার কক্ষে প্রবেশ করলো, বাবার হাত স্পর্শ করে বলল, আপনি কবে ভালো হবেন আব্বা? এভাবে শুধু চেয়ে চেয়ে দেখেন, আমার সাথে কি কথা বলতে ইচ্ছে করে না? আম্মা, ছোট আম্মা আপনার জন্য আর কত অপেক্ষা করবে আব্বা? আপনি কি আর আগের মতো হবেন না? আমার সাথে দাবা খেলবেন না, পাঞ্জা লড়বেন না, বলবেন না, খোকা চল আজ দুজন দৌড় দিয়া দেখি কে যেতে? এই আপনি কে এভাবে দেখি আর থাকতে ইচ্ছে করে না। সত্যি বলছি, এবার গেলে আমি আর আসবো না। রুহুলের মা সুবা রুহুলের কাঁধে হাত রেখে বলল, খোকা। রুহুল জবাব দিল, জি আম্মা বলেন। সুভা জল সিক্ত নহেনে বলল, তুইও আমাকে ছেড়ে চলে যাবি? রুহুল মায়ের দিকে ফিরে বলল, না আম্মা, আমি আপনাকে কখনোই ছাড়বো না। আমি যেখানেই থাকি আমি আপনাতেই থাকবো, আর আব্বাও ভালো হবে, আবার আগের মতো হবে। আগামী সপ্তাহে ডাক্তার নিয়ে আসবো আমি। দরজার কাছে এসে ডাক পড়ল রুহুলের। রুহুলের ছোট ভাই হেলাল এলো, তবে আপন নয়, সৎ ভাই, তার বাবার দ্বিতীয় পক্ষের ছেলে। হেলাল বলল, দাদা যান, দাদাভাই, দাদাজান ডাকে আপনারে। রুহুল উঠে আসছিল, যা আমি আসছি। তারপর সুভাকে বলল, আম্মা আমি যাচ্ছি, আর কান্না করবেন না, আমি ডাক্তার আনবো শহর থেকে, নিশ্চয় আব্বা ভালো হবেন। রুহুল চলে যাওয়া গেলে সুভার কান্না থামলো, স্বামীর দিকে চেয়ে মনে মনে আওড়ালো, আদৌ ভালো হবে তো তার জীবনসঙ্গী? বসার ঘরে বসে আছে দুলাল সিরাজি। রুহুলের দাদার কাছে গিয়ে বলল, দাদাজান ডেকেছেন? দুলাল সিরাজি, হ্যাঁ। রুহুল, কতক্ষণ আর আমি এগুলো দেখমু? ভাবছিলাম তোমার আব্বার হাতে সব দিমু, তার আগে তোমার আব্বা শয্যাশয়ী হয়ে গেল। আমার বংশে তুমি ছাড়া আর কোনো যোগ্য ব্যক্তি দেখি না। আমি চাই তুমি সামনের শীতে সকল দায়িত্ব কাঁধে নাও। রুহুল বাধা দিয়ে বলে, দাদাজান আমি এগুলো চাই না, আমি আমার মতো নিজে কিছু করতে চাই। যেইটা আছে সেইটা দিয়াই কইরা কি হইব, বিদেশে যাওয়ার কথা বাদ দাও, তোমার আম্মারে কথাটা ভাইব, তার শেষ আশা ভরসা কিন্তু তুমি। রুহুল কিছুক্ষণ নীরব থাকলো, ভাবলো তার আর কোনো রাস্তা নেই। বড় ছেলে হওয়াতে তাকে সকল দায় দায়িত্ব নিতে হবে, এছাড়া সেই তার আম্মার শেষ ভরসা। তাই বলল, আপনি যা বলবেন তাই হবে দাদাজি। দুলাল নিশ্চিন্তে বলল, আমি জানতাম তুমি রাজি হইবা, তোমার উপর আমার আস্থা সবচেয়ে বেশি রুহুল। সিরাজি বংশে তোমার মতো বিবেক বুদ্ধি সম্পন্ন পোলা আর নাই। রুহুল বলল, নিশ্চিন্তে থাকুন, আপনার আস্থা বিফলে যাবে না দাদাজান। সিরাজপুরের জেলার সবচেয়ে ধনী ব্যক্তি দুলাল সিরাজি, কারণ সে এখানকার পূর্বের জমিদার বংশ। পূর্বপুরুষদের আমলে অনেক বড় জমিদারি ছিল। ইংরেজ আমলে পশ্চিমবাংলায় বাণিজ্য করত, সেখানে গিয়ে নিজেদের রাজত্ব। কিন্তু পশ্চিমবাংলার লোকেরা বেইমানি করেছিল। পশ্চিমবাংলা তাদের গড়া সব কিছু আত্মসাৎ করে নিয়েছিল। দুলাল সিরাজির বাবা জহুরুল সিরাজি এ নিয়ে খুব আফসোস করতেন। যদিও নিজ দেশে সব আছে, তবুও সে আফসোস করতেন। সিরাজিপুরে তাদের বংশীয় জমিদারত্ব আজও টিকে আছে, তবুও মানুষের হারিয়ে যাওয়া জিনিসের প্রতি ভালোবাসা বেশি থাকে। সিরাজপুরের মূলত তাকে সিরাজি আব্বা বলে সম্বোধন করা হয়, যাকে সিরাজি বংশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পূর্বপুরুষদের যুগ থেকে চলে এসেছে। দুলাল সিরাজির দুই ছেলে, এক মেয়ে, আরও দুইটা ছেলে মেয়ে ছিল, তবে তারা বসন্ত হয়ে মারা গিয়েছিল শৈশবে। আর তার বড় ছেলে বিলাল সিরাজি, যার সন্তান রুহুল সিরাজি আর প্রথম স্ত্রী সুভা। বিলালের দ্বিতীয় স্ত্রী মালেকা, তার এক ছেলে দুই মেয়ে। রুহুল তার সৎ ভাই বোনের নাম হেলাল, বোনের নাম আলিয়া, সামিয়া। আলিয়ার বিয়ে হয়েছে, স্বামী চাকরি
করেন, তাই ঢাকায় থাকে। অন্যদিকে রুহুলের চাচা জামাল সিরাজীও ২টো বিয়ে করছেন, কিন্তু এখন কেবল একজন স্ত্রী আছে। ১ম পক্ষ মারা গিয়েছিল। জামালের ১ম পক্ষের কোনো সন্তান ছিল না। বিয়ের ৬ মাস পরে স্ত্রী মারা যান। ২য় পক্ষের স্ত্রী জাহানারা একমাত্র ছেলে আর ১ মেয়ে। মেয়ে রোকেয়ার বিয়ে হয়ে গেছে, স্বামী নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। জামালের একমাত্র ছেলে মহিবুল। হেলাল আর মহিবুল সমবয়সী। সিরাজপুরের গ্রামের বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল সবকিছুরে সিরাজির কর্তৃত্ব। ছেলেমেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা। পুরুষদের জন্য সিরাজি আলাদা পাঠশালা, আর মেয়েদের জন্য সিরাজি মহিলা পাঠশালা। সেখানে কেবল মহিলারা পড়ে, আর সেখানে ইতিম মেয়েদের থাকার ব্যবস্থাও আছে। সেটা হলো সিরাজি মহিলাশালা। সকল খরচ বহন করে সিরাজি পরিবার। আর যাদের পরিবার আছে তারা সেখানে পড়াশোনা করতে পারে, কিন্তু পরিবারের সঙ্গেই থাকে। আশেপাশে গ্রামগঞ্জের এতিম ছেলেমেয়েরা সুযোগ পায় সেখানে থাকার। ফরজ নামাজ পড়ে, কুরআন পড়ছে যে কিশোরী কন্যা কাকন সুমধুর কণ্ঠে যেন হৃদয় শীতল হয়ে যায়। ফাতিমার কাছে এসে বলল, কাকন ও কাকন, তোর শরীর ভালো হয়েছে? কাকন কুরআন পড়া শেষ করে বলল, জি আপা, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। যাক শুক্রিয়া, আল্লাহ তোরে সুস্থ করছে। শোন, আজ তো মিলাদ আছে, জুম্মার নামাজের পর তো বরং বিলাইব মনে হয়। কিসের মিলাদ আপা? আরে নতুন দালার খাড়া করছে, দোয়া না পড়লে কি হয়? আগের বারে যত বড় অঘটন ঘটল, এইবার কাঠটা ভালোই হইলে হলো। কাকন কুরআন বন্ধ করতে বলল, আল্লাহর উপর বিশ্বাস রাখেন আপা, আমার মন বলছে সব ভালো হইবে। ফাতিমা হেসে বলে, তাই যেন হয়। তয় তোবারক দেওয়ার সময় তোরে কিন্তু আমার সাথে থাকতে হইব। আচ্ছা আপা। কাকুর নাম সুন্দর হলো, তার রূপ এবং গুণ অনন্য। বাবা মা ছাড়া কাকন অন্য অন্য এতিম মেয়েদের মতো এই মহিলাশালায় থাকে। দুনিয়া আপন বলতে কাকন কেবল ফাতেমাকেই চেনে। ফাতেমা চলে গেলে কাকন ঘরের জানালার কাছে গিয়ে বসলো। এটা তার সবচেয়ে প্রিয় জায়গা। সেখান থেকে চোখ দিলে কেবল সবুজ আর সবুজ দেখা যায়। সবুজ শ্যামল প্রকৃতি দেখতে কাকনের বেশ ভালো লাগে। কাকন তাকিয়ে রইল আকাশের উড়ন্ত পাখির দিকে। কি সুন্দর উঠছে। কাকন ভাবলো, সে যদি পাখি হতো কতই না ভালো হতো। মানুষ হয়ে জন্মানোর চেয়ে পাখি হয়ে জন্মানো ভালো। অন্তত মুক্ত আকাশে উড়তে পারত, যেখানে খুশি ঘুরে বেড়াতো। ইস, জীবনে একবার যদি পাখি হওয়ার স্বাদ পূরণ হতো। জুম্মার নামাজের পর মসজিদের পাশে পুরুষ মাদ্রাসার বড় হুজুর দ্বারা মিলাদ পড়ানো হলো। এক লম্বা মোনাজাত করে দোয়া পড়লেন হলো। মিলাদে মাদ্রাসার জন্য তোবারকের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো ছেলে মেয়ে উভয়ের জন্য। মহিলা শালার জন্য যে তোবারকগুলো এখন চাকর লাথিফ নিয়ে এসেছে। দুলাল সিরাজি লতিফকে বলল, সব ঠিকঠাক তো? লতিফ ফাতেমারে দিবি। লতিফ ফোকলা দাঁত বের করে হেসে হেসে স্বীকার করলো, জি সিরাজি আব্বা। দুলাল সিরাজি চোখ মুখ খিচে বলল, এই তোর হাসি থামা। কথা কইলে হাসত যে, কাম দিছি ঠিকঠাক করবি, এখন যা। আচ্ছা। দূর হতে রাহুল দেখছিল। এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে দারোয়ান? ওই কিছু না, মহিলা শালায় তোবারক নিয়ে যাইব, তাই সব কিছু বুঝাই দিলাম। ও লতিফ, নিয়ে যেতে পারবি একলা? লতিফ মাথা নিচু করে ফেললো। একলা মানুষ এতগুলান, একটু কষ্ট হইব, কেউ সাথে গেলে উপকার হইব দাদাভাই। রুহি বলল, চল আমি নিয়ে যাব সাথে। আপনি? হ্যাঁ, আমি গেলে সমস্যা? আপনি কেন কাম করবেন? ডুলার সাজে বাধা দিয়ে বলল, না রুহুল, তুমি কেন? দরকার হলে অন্য কেউ যাইব, তোমার এইসব কাম মানায় না। না দাদা যান, আমিই যাব। কাজ করলে কেউ কখনো ছোট হয়ে যায় না। লতিফ চল, আমি তোর সাথে যাচ্ছি। এরপর রুহুল লতিফের সাথে চলল মহিলাশালার উদ্দেশ্যে। মাথায় কাপড় দিয়ে মহিলাশালার প্রবেশদ্বারে অপেক্ষা করছে কাকুন আর ফাতেমা। মিনিট পাঁচেকের পর রুহুলের ডাক শুনতে পেল ফাতেমা। ফাতেমা? মহিলাশালা থেকে বের হলেন, রুহুলের সম্মুখে গেল। রুহুল ফাতেমাকে দেখে বলল, আপা তবরকগুলো নিয়ে যান, সবাইকে ভাগ করে দিবেন। ফাতেমা মাথার কাপড় ঠিক করতে করতে বললেন, জি, আপনি চিন্তা করেন না। রুহুল এবার ভেবে বললেন, আপনি ঠিক পারবেন তো? একা একা যদি না পারেন লতিফ আপনাকে পৌঁছে দেখ। না, আমি একা না, আমার লগে কাকন আছে। কিরে কাকন, আয় বাইরে আয়। প্রবেশদ্বারের আড়াল থেকে বেরিয়ে এলো কাকন। পরপুরুষের সামনে এভাবে আসতে লজ্জা করছিল তার। সদ্য ফোটা শাপলার মতো তার স্বচ্ছতা। মাথায় সাদা রঙের ওড়না দেওয়া, মাথা নিচু করে বেরিয়ে এলো। কাকনের দিকে চোখ তুলতে রুহুলের মনে হলো যেন অন্যরকম শিহরণ বয়ে গেল। সিরাজপুরের এই সুন্দরী তরুণী ছিল, আর সে জানতো না। এত কাছ থেকে এমন টানা টানা চোখ, অপরূপ গায়ের রং, সরু নাক, ঠোঁট দেখে রুহুলের বক্ষপিঞ্জরের ঝড় তুলে দিল নিমেষে। যেন হাতুড়ি দিয়ে কেউ হৃৎপিণ্ডটা পেটাচ্ছে রুহুলের। তবে রুহুলের ঘোর কাটল কাকনের হৃদয় শীতল করা সেই কণ্ঠে। কাকন মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম। রুহুল ঢোক গিলে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। এত মধুর কণ্ঠ হয়, মনে মনে ভাবল রুহুল। কাকন হাত এগিয়ে দিয়ে বলল, এগুলো আমার হাতে দিন, আমি নিয়ে যাচ্ছি। রুহুল কাকনের হাতে দিয়ে বলল, হ্যাঁ নিয়ে যান। তোবড়ক নিয়ে মহিলাশালার ভিতরে চলে গেল কাকন ও ফাতেমা, কিন্তু রুহুল উতের যাওয়ার পানে চেয়ে রইল। রুহুলের সাথে থাকা লতিফ বলল, দাদা ভাই, ওইটা হলো কাকন, এইখানকার সবচেয়ে ভালা আর সুন্দরী মাইয়া।
সিরাজ আব্বা হেরে খুব ভালোবাসে। মহিলা শালা সবার খোঁজ রাখিস বুঝি? লতিফ জিভে কামড় দিল। বলল, না তা রাখুক না। সিরাজ আব্বা ওর হাতের পান খুব পছন্দ করে। খুব ভালো পান বানায় কখন। মাঝে মধ্যে সিরাজি আব্বা আমারে পাঠায় ওর হাতের পানের লইগা, সেই সুবাদে চিনি। রুহুল ছোট করে বলল, ও। তবে লতিফ থামল না, নিজের মতো করে বলতে লাগলো, তয় ওরে বেশি একখান দেহা যায় না। ফাতেমা আপার কাছে মেলা কামের মানসি বিয়ার প্রস্তাব দেয়, কিন্তু কখন রাজি হয় না শুনেছি। ওর ইচ্ছা আজীবন এই মহিলা শালায় থাকবো। ফাতেমা যেমন মাইয়া গো দেইখা রাখে, হেতিও ফাতেমার পর দেইখা রাখবে। তাই হে বিয়া করব না। রাহুল এবার জিজ্ঞাসা করলো, এই জন্য রাজি হয় না? হুম। আপনাকে কন এইটা কোনো কথা? আমার মনে হয় সুন্দরী দেখে দেমাগ দেখায়। তয় আমার ওরে খুব ভালো লাগে। আপনাগো মতো রাজা হইলে তুইলা নিয়ে বিয়ে করতাম, হে হে। লতিফের শেষ কথা শুনে কেন যেন রাগ হলো রুহুলের। সে আর কিছু না বলে অগ্নিচক্ষে তাকালো লতিফের দিকে। লতিফ ভয় পেয়ে মাথা নিচু করে ফেলল। বাকি রাস্তায় কেউ আর কোনো কথা বলল না। পরদিন নতুন দালানের কাজ দেখার জন্য আবার এলো দুলাল সিরাজি। সেখানেই দালালের কাছে দাঁড়িয়েছিল কাকন, এসে হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম সিরাজি আব্বা। কাকনকে দেখে দুলাল সিরাজি হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম, শরীর কেমন আছে? জি ভালো। এই নিন আপনার পান। দুলাল হাত বাড়িয়ে বলল, হ্যাঁ দাও। মাঝে মধ্যে মনে হয় তোমার পানের ভিতরে আমার জান। এত মজা আর কারো পানে কেন পাই না? এই কয়টা দিন খুব খাইতে মন চায়। কাকন মুচকি আসলো। তারপর বলল, এই যে এখন সুস্থ, এখন থেকে রোজ দিমো। দুলার পান মুখে নিয়ে বলল, হ্যাঁ যাও, এখন ভেতরে যাও। এইখানে মেলা পরপুরুষ আছে, তোমার মতো রূপবতী না থাকাই ভালো। কাকন মাথা নেড়ে প্রস্থান করলো। দুলার সে যে পান চিবাতে চিবাতে প্রশংসা করলো। এই মেয়েটা তার খুব পছন্দের, যেমন সুন্দর তেমন নম্র। কোনো ভালো পরিবারের মেয়ে হলে সে নিশ্চিত তার বংশের বউ করত, কিন্তু তার বংশের যে মান আছে, এভাবে কাকনকে ঘরে তুললে সিরাজ মঞ্জিলের মান যদি নষ্ট হয়, এই সংকোচবোধ কাজ করে তার মনে। তাছাড়া কাকন তো চায় না বিয়ে করতে। মহিলাশালায় আজীবন থেকে মেয়েদের সেবা করুক। আপত্তি নেই দুলাল সিরাজের। কাকন কিছুটা দূরে আসার পর রুহুলের চাচাতো ভাই মহিবুল কাকনের সামনে দাঁড়ালো। বলল, আরে কাকন, যে কি? আহারে, শরীরের কি অবস্থা হয়েছে? কাকন আস্তে করে বলল, রাস্তা ছাড়ুন। মকবুল নিজের বুকে হাত রেখে বলল, ইস, কতদিন পর তোমারে কণ্ঠটা শুনলাম, পরাণ ঠান্ডা হয়ে গেল। হঠাৎ শোনা গেল এক ভারী কণ্ঠ, মহি কি করছিস ওখানে? মহিবুল পিছনে ঘুরে দেখলো রুহুল দাঁড়িয়ে আছে। রুহুলকে দেখে মহিবুল বলল, দাদা। কই কিছু না তো, আমি যাই বলে চলে গেল। মহিবুল চলে গেলে রুহুল কাকুনের মুখোমুখি দাঁড়ালো। কাকুন রুহুলের দিকে একবারও তাকায়নি। রুহুল বলল, শুনলাম আপনার হাতের পান নাকি সবার সেরা। কাকুন নিশ্চুপ। রুহুল আবারও বলল, কি হলো, চুপ করে আছেন কেন? কাকুন এবারও কিছু বলল না, বরং রুহুলকে অবজ্ঞা করে ভিতরে চলে গেল। রুহুল মনে মনে অবাক, ভাবল মেয়ের সাহস আছে। এখানকার পুরুষেরা যেখানে রুহুল সিরাজের কথায় উত্তর না দেওয়ার সাহস নেই, সেখানে এই মেয়ে দিব্যি কেটে পড়ল। এমন অবজ্ঞা যে কথার উত্তর দেওয়া তো দূরের, একবার তাকালো না। কাকুন ঘরে ঢুকতে না ঢুকতে মহিলাশালার দুটো মেয়ে ফুল আর রীতা এলো। তারা দূর থেকে দেখছিল রুহুল আর কাকনকে। ফুল এসে বলল, কিরে কাকন, তোর সাথে রুহুল সিরাজের কি কথা হলো? রীতা বলল, হ্যাঁ রে, বল না। কাকন দুজনকে বলল, কিছু না। ফুল বলল, বা রে, তোরে রুহুল সিরাজের কথা সবার আগে আমি তোরে কইছিলাম, আর তুই কি না আমারে কইবি না? কাকন বিরক্ত মুখে নিয়ে বলল, সত্যি কিছু না। রীতা এবার বলল, শোন, যদি তোরে কিছু কয় আমাদের কিন্তু কইবি। কাকন মাথা নেড়ে হ্যাঁ জানালো। সিরাজ মঞ্জিলে বসার ঘরে বসে জরুরি বৈঠক। সেখানে দুলাল, জামাল, রুহুল, হেলাল, মহিবুল আর জামালের বিশ্বস্ত লোক হাবিবুল্লাহ আছে। বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এরপর দুলাল সিরাজে বলল, হেলায় মেলা কাম কত দূর? হেলাল দাদার উদ্দেশ্যে বলল, দাদা যান, মেলার কাম প্রায় শেষের দিকে। দুলাল সিরাজে বলল, হ্যাঁ, শেষ হওয়াই চাই। 1 তারিখে হালখাতাটা শেষ হোক, 3রা বৈশাখের থেকে মেলা শুরু করার কথা কইবা। এই দায়িত্ব তোমারে দিলাম। হেলাল বলল, জি দাদা যান, সব হইব। দুলাল সিরাজি এবার মহিবুলকে বলল, মহি, তুই খেয়াল রাখবি মেলায় জানি কোনো ঝামেলা না হয়, সব দোকানিরা জানি হাসি মুখে সিরাজপুরে থেকে যায়। মহিবুল বলল, জি দাদা, না আপনি কোনো চিন্তা করবেন না। দুলাল সেজে বলল, চিন্তা কি আর আমার সাধে করি তোমাগো? আমার কোনো ভরসা নাই। রুহুলরে দিতাম, তাই রুহুল সেই দিন আমার আমলাপাড়ায় শহরে যাইব ব্যবসার কামে। 3রা বৈশাখ মাল দিতে যাইব। রুহুল ওইখানে থাইকা আস্তে আস্তে দেরি হইতে পারে। মহি, সব কাম জানি ঠিক মতো করা হয়। মহিবুল মনে মনে গালি দিল। সে মোটেও রুহুলের গুণগান পছন্দ করে না। মুখে মিথ্যা হাসি দিয়ে বলল, সব ঠিকমতো করবো দাদাজান, ভুল ধরারও সুযোগ দিব না আপনারে। মহিবুল কালো মুখ রুহুল খেয়াল করলো। রুহুল কিছু না বলল না। সে জানে এগুলো নতুন নয়। সব দায়িত্ব যেদিন রুহুলের কাঁধে দেওয়া হবে, তখন নতুন কুরুক্ষেত্র অপেক্ষা করছে তার জন্য। সে নিশ্চিত এগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া চুকে বিদেশে চলে যেতে চেয়েছিল রুহুল। সে চায় না নিজের আপন মানুষের সাথে শত্রুতা করতে। শত্রু যখন নিজকে থাকে, সেই শত্রুকে দমন করা খুব কঠিন কার্য।
আজ বাংলার বছরের প্রথম দিন, আর আজকে আয়োজন করা হয়েছে হালখাতা, যা বহু বছর আগের থেকে বাংলা বছরের প্রথম দিন বাঙালিরা পালন করে। সিরাজী বংশের পূর্বপুরুষরা হালখাতা আয়োজন করেছে, তাই আজও পয়লা বৈশাখে হালখাতার আয়োজন। দুলাল সিরাজীর পক্ষ থেকে মূলত আজকের হালখাতা উপলক্ষে সকল কৃষকদের এবং তার থেকে ঋণ দেওয়ার ব্যক্তিদের বিভিন্ন ব্যবসায়িক আমন্ত্রণে জানানো হয়েছে। হালখাতার সকল কাজ সেরে খেতে বসেছে। সিরাজী মঞ্জিলের রীতি অনুযায়ী পুরুষেরা ভোজন কক্ষে বসে খায়, আর নারীরা রান্নাঘরের মেঝেতে খায়। যদিও যথেষ্ট বড় রন্ধনশালা, সেখানে খেতে কারো অসুবিধা হয় না। ৩ বেলায় এভাবে খাওয়ার নিয়ম। খাওয়ার টেবিলে বসে খাচ্ছে সকলে। টেবিল ভর্তি নানা রকমের আয়োজন। জামাল খেতে খেতে দুলাল সিরাজীকে বলল, আব্বা কইতেছিলাম যে এইবার তো সব দিক দিয়ে লাভবান হইতেছে। আশা করি এইবার আমাগো জমিগুলোতে ফলন ভালো হইব। আর আম, লিচু, কাঁঠাল বাগানে অনেক ফলাইছে। আপনি যদি কিছু মনে না করেন, এইবার এগুলো দেখভালের দায়িত্ব আমি, হেলাল আর মাহি নিমো। দুলাল সিরাজী খাবারের দিকে তাকিয়ে বলল, খাওয়ার সময় বেশি কথা কওয়া আমার পছন্দ না। চুপচাপ খাও, সময় আসলে কমুনে কারে দায়িত্ব দিমু। হেলাল চাচার পক্ষ নিয়ে বলল, দাদাজান, চাচাজান যখন কইতেছে দেন দায়িত্ব, আমরা তো আছি সাহায্য করুম। দুলাল হেলালকে চোখে চোখে রেখে বলল, খুব ভালো কইরে জানা আছে ক্যাডা কত সাহায্য করতে পারো, তাই মুখেটা খুলবার চাই না। দুলালের কথা শুনে তিনজনে চুপসে গেল। রুহুল শুধু নীরবে খেয়ে গেল, কারণ সে অকারণে এগুলোতে জড়াতে চায় না। তারা সবাই জানা। তার চাচা ও ভাইয়েদের দেখভালের নামে চুরি করে টাকা হাতিয়ে নেবে জানা আছে তার, আর সেই টাকা কী কাজে ব্যয় করবে সেটাও জানা আছে। অন্যদিকে রন্ধনশালার সকল মহিলা খাবার খাচ্ছে। সবাই গোস্ত, পোলাও, কোরমা, ইলিশ ভাজি, আর একমাত্র সুভা যে কিনা মাছ ভাত খাচ্ছে। এজন্য তার যা আর সতীন মুখ চিপে হাসছে। সুভা গোস্ত পোলাও খেতে পারে না, তার সাধারণ ভাত রুটিতেই শান্তি। এ নিয়ে সিরাজ মন্দিরের নানা কথা শুনতে হয়েছে। তার শাশুড়ি মা কিছু না বললেও সতীন আর নানা টিটকারি শুনতে লাগে। সিরাজ মঞ্জিলের বউ হয়ে গোস্ত পোলাও পাতে নেয় না, এই জন্য বলা হতো বাপের বাড়ির পোলাও গোস্ত চোখে দেখেনি সুভা। অবশ্য সকলের বাপের বাড়ি থেকে সব কিছু আসলো, রুহুলের নানাবাতি অর্থাৎ সুভার বাপের বাড়ি থেকে আজ অব্দি কিছুই আসতে দেখেনি কেউ। গরিব ফকিন্নি কম কথা শুনতে হয়নি সুভাকে। তবে সুভা নীরবে থাকে, কেমন যেন অনুভূতিহীন এক মানবী সে। সবার খাওয়ার মাঝে স্বামীয়া হঠাৎ এক কথা বলে উঠল, দাদিমা ও দাদিমা, জালোস না তো কি কইবি, আমি পরশুদিন মেলায় যাবো, আপনি একটু দাদাজানের বুঝাই কইয়েন না, আমারে জানি যাওয়ার অনুমতি দেয়। সিয়াজি বাড়ির মাইয়া বউকে পরপুরুষের সামনে যাওয়ার তোর দাদাজানের পছন্দ না, সে রাজি হইব না। আপনি কইলে হইব, কইলাম তো পছন্দ করে না, তয় তোর দাদাজানের অনুমতি চাইস, তয় তোর দাদাজানের কইস। দাদাজানের কওয়ার সাহস আমার নাই, এজন্য তো আপনারে কইলাম, আপনি কইলে কাম হইব। দাদিমা খাওয়ায় মন দিয়ে বলল, আমি পারুম না, বুড়াকালে স্বামীর মাইর খাইবার চাই না। স্বামীও বলল, ঠিক আছে, কইতে হইব না, দাদাজানের কইলে কাম হইতে পারবো। এরপর স্বামীয়া সুভার উদ্দেশ্যে বলল, বড়ম্মা তুমি দাদা ভাইরে একটু কইও না, আমি মেলায় যাবো, আহ্লাদি সুরে বলে স্বামীয়া। শুভা মুচকে হেসে বলল, বেশ, আমি খোকাকে বলবো যেন আমার স্বামীয়া বুড়িমাকে নিয়ে যায়, এখন খেয়ে নে দেখি। স্বামীয়া সুভাকে জড়িয়ে ধরে বলল, বড়ম্মা তুমি খুব ভালো। সতীনের প্রতি মেয়েদের দরদ দেখে মুখ কালো করল মালিকা। সে আর যাই হোক সুভাকে পছন্দ করে না। সে এই বাড়িতে বড় ছেলের বউ হয়ে এসেছিল ঠিকই, কিন্তু বড় বউয়ের অধিকার পায়নি। তাকে বলাই হয়নি তার স্বামী বিবাহিত, বিয়ের পর জেনেছে। সেই থেকে সুভার প্রতি ঘৃণা। এই জন্য তো রহুল পেটে থাকতে সে সুভাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, কিন্তু ভাগ্যের জোর বেঁচে যায় সুভা আর সাথে রাহুল, কিন্তু হারিয়ে ফেলে মা হওয়ার ক্ষমতা। সেই এক পুত্র রাহুলকে নিয়ে সুভার বাস সিরাজি মঞ্জিলে। সকলে যার যার কক্ষে। সুভা রুহুলের কাছে গেল, দরজার কাছে দাঁড়িয়ে ছেলের বই পড়ার দৃশ্য দেখল। ইংরেজির এক মোটা বই, ছেলে তার বইপ্রেমী, বিভিন্ন বই পড়তে পছন্দ করে। লন্ডনে যে শেষ একটা লেখাপড়া করতে চেয়েছিল, কিন্তু তার বাবার দুর্ঘটনা, যাওয়া হলো না। আর যাওয়া যেতে চাইলে দুলাল সিরাজি যেতে দেবেন না। দীর্ঘশ্বাস ছাড়ল সুভা, কারো ছায়া দেখে পিছনে ফিরল রুহুল। মাকে দেখে বলল, ভিতরে আসেন আম্মা, দাঁড়িয়ে আছেন কেন? সুভা বলল, তোর সাথে একটা কথা বলতাম এলাম। রুহুল বই বন্ধ করে, জি আম্মা বলুন। কাল স্বামীরাকে একটু মেলায় নিয়ে যাস তো খোকা, মেয়েটা বড্ড বায়না করছে। কিন্তু আম্মা আপনি তো জানেন দাদাজান মেলায় স্বামীয়াকে নিয়ে যাওয়ার সম্মতি দিবে না, আর আমি মেয়েদের এভাবে পরপুরুষের সামনে ঘোরাঘুরি পছন্দ করি না। মেলায় অনেক বাজে মানুষজন থাকবে, তাই এই বিষয়টা আমি মানতে পারবো না, ক্ষমা করবেন। শুভা মেয়েকে হেসে বলল, এই সিরাজি বংশের নিয়ম কত অদ্ভুত, মেয়েদের 10 ক্লাসের বেশি পড়ানো সাথেই না, ছেলেদের সাথে বসে মেয়েদের খাওয়া যাবে না। আমার বাড়িতে এই নিয়ম ছিল না। দম বন্ধ হয়ে আসে এমন নিয়মে। আগে জানলে কখনোই এই সিরাজি মঞ্জিলে বউ হয়ে আসতাম না। রুহুল উঠে মায়ের কাছে দাঁড়ালো, বলল, আম্মা এটা আমাদের বংশের পরম্পরায় আছে,
তাই সকলে এটা নিয়ম মানতে হবে। তাই দয়া করে এভাবে বলবেন না। আর পারলে অতীত ভুলে যাওয়ার চেষ্টা করুন। সুভা রুহুলের চোখের দিকে অসহায়ের মতো চেয়ে বলল, চাইলে কি সব ভোলা যায়? রুহুল কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, অনেক রাত হয়েছে আম্মা। আব্বার কাছে যান, একা আছেন উনি। আর স্বামীকে বলুন আমি কাল গিয়ে মেলায় পরিবেশ পর্যবেক্ষণ করব, তারপর যদি মনে হয় নিয়ে যাব। সুভা ছেলের দিকে একবার তাকালো, তারপর চলে গেল। মহিলাশালায় রিতা, ফুল, নূপুর পাশাপাশি শুয়ে আছে। ফাতিমা আর কাকন পাশাপাশি। রিতা আর ফুল প্রায় জোরে করে ফাতেমাকে একদম শেষ প্রান্তে দিয়েছে। কারণ আজ সকল মেয়েরা মিলে পরিকল্পনা করবে মেলায় যাওয়ার পরিকল্পনা। রিতা বলল, শোন, কাল আমরা ফাতেমা আপারে কমু মেলায় যাওয়ার কথা। যদি যাইতে না দেয় সবাই মিলে পা ধরমু। ফুল বলল, কিন্তু তাতেও রাজি হব না। তখন কি করবো? নূপুর বলল, আরে কাকনরে দিয়া কমু। ফাতেমা আপা কাকনরে অনেক ভালোবাসে। কাকন কইল রাজি হব। রিতা মুখ ফুলে বলল, কিন্তু কাকন তো বাইরে বের হওয়া পছন্দই করে না। সারাদিন খালি এই মহিলা সারা ঘরে থাকে। ফুলবার, আরে রিতা চিন্তা করিস না, সব আমার উপর ছাইড়ে দে, কাকনরে জোর কইরা কমও। নবুল লজ্জামাখা মুখ নিয়ে বলল, ইস, মেলায় গেলে সোহাগের লগে আবেগ কথা কইতে পারেম। ওই মিস্ত্রিগুলোর জন্য আপা বাইর হইতে দেয় না। তার লগে কতদিন কথা হয় না আমার। রিতা নুপুরকে লজ্জা দেওয়ার জন্য বলল, আহারে, সোহাগ ভাইয়ের নাইকারে পিরিতি দেখে বাঁচি না। আপা জানলে পিরিতি বাইর হইব নি। নুপুর বলল, তুই সবসময় দেখি বেশি কথা বলস। শুধু চিঠিটা দিমু, তাই মেলায় যাওয়া খুব দরকার। ফুল বলল, আচ্ছা দিস, কিন্তু কেউ জানি টের না পায়, তাহলে অবস্থা খারাপ। হঠাৎ ফাতিমা বলে উঠল, কিরে তোরা কি শুরু করছিস? ঘুমা কইতেছি। ফজরের সময় না উঠলে মাইর দিমু, এখন ঘুমা। ফাতিমা সব শুনে চুপ হয়ে গেল। তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন ফুল, রিতা, নুপুরের সাথে আরও 10-12 জন কিশোরী মেয়েরা মিলে মেলায় যাওয়ার কথা বলল। কাকুনকে জোর করে সাথে নিয়েছে। ফাতিমার কাছে গেল। ফাতিমা আপা, আমরা সবাই মেলায় যাইতে চাই। ফাতিমা স্পষ্ট ভাষায় বলল, না, ওইখানে যাওয়া যাইব না। পরপুরুষ আছে অনেক। আর তাছাড়া অত ভিড়ে কোনো অঘটন ঘটলে এতগুলো যুবতী মাইয়ে যাওয়া ঠিক হইবে না। সবাই মিলে হুড়মুড়িয়ে ফাতেমার পায়ে পড়ল। ফুল বলল, না কইলেন না আপা, একটু ঘুরাই চইলে যাসমু। হ্যাঁ আপা, চলো আর আসবো, সবাই বলে উঠল। ফাতিমা আবার, বেশ, যাবি যাইস, কিন্তু সবাই বোরখা পরবি। মাগরিবের আগে চলে আসবে, আর কেউ যেন হাতছাড়া না হয়। সবাই খুশিতে বলল, ঠিক আছে আপা। এক পাশে দাঁড়িয়ে কাকন আর ফাতিমা কাকনকে বলল, কাকন। কাকন ফাতিমার ডাকে সাড়া দিয়ে বলল, জি আপা। কাছে আয় তুই, সারাদিন তো মহিলা সেলা থাকিস, কাল তৈরি হয়ে থাকিস, মেলায় যাবি ওগুলো। কাকন বলল, না আপা, আমি যাব না। রিতা কাকনের হাত চেপে ধরল, তুইও যাবি? আপা, আপনি কিন্তু চিন্তা কইরেন না, ও যাইব। নূপুর সায় দিল, হ্যাঁ রে কাকন, তুই যাবি? কোনো বাহানা করবি না। ফাতিমা আবার বলল, যা, ওরা যখন কইতেছে। আর তোরা কাকনরে দেইখা রাখিস। ও তো তোগো মতো চালাক না, বোকাশোকা মাইয়া আমার। ওর হাত কিন্তু ছাড়বি না। ফুল বলল, জি আপা, কোনো চিন্তা করিস না। কাকনের কোনো ইচ্ছে নেই মেলায় যাওয়ার। তার মন কু ডাকতেছে, কিন্তু এখন না গেলেও কোনো উপায় নেই। বেবি, প্রথম পর্ব।